শিল্প নির্দেশক সূর্য চট্টোপাধ্যায় উত্তম কুমার সম্পর্কে বলেছেন, নিখুঁত একটা সুন্দর মানুষ ছিলেন দাদা। পরচর্চা পরনিন্দা করতেন না, শুনতেও চাইতেন না। কাজকে অসম্ভব ভালোবাসতেন বলেই কাজের মানুষদেরও তিনি বেশি পছন্দ করতেন। ছবির চরিত্রকে জীবন্ত করে তোলার জন্য তিনি যে কত পরিশ্রম করতেন তা আমি নিজের চোখে দেখেছি। সেই সময় আমায় মাসের মধ্যে ৬-৭ দিন দাদার বাড়িতে থাকতে হতো। তখন দাদা স্পন্ডেলাইটিসে খুব কষ্ট পাচ্ছেন। ডাক্তারের পরামর্শে দাদা তখন শুতেন মাটিতে বিছানা করে। একদিন রাতে দাদার ঘরে আমি শুয়ে আছি। রাত ২:৩০ নাগাদ আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। দেখি পাশের বিছানাটা খালি, বিছানায় দাদা শুয়ে নেই। কি হলো ভেবে দাদাকে খুঁজতে গিয়ে দেখতে পেলাম ঘরের এক কোণে বড় আয়নাটার সামনে দাদা পায়চারি করছেন। আমি অবাক হয়ে দাদাকে বললাম, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ুন। আমায় বললেন, দারুশিল্পী। আমাকে ওই নামেই উত্তম কুমার ডাকতেন। কাল একটা ভাইটাল সিন আছে, এখনই শুয়ে পড়লে চলবে? কত দর্শক আমার অভিনয় দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন, তাঁদের নিরাশ করলে চলবে? এমনি ভালোবাসতেন দর্শকদের। দাদার মনটাও ছিল সমুদ্রের মতো উদার। তাঁর উদারতার সীমা পরিসীমা ছিল না। দাদার বড় মনের পরিচয় পেয়েছিলাম দিলীপ রায়ের দেবদাস ছবিটার সময়। অন্য কোনো মানুষ হলে তিনি অবশ্যই দেবদাস চরিত্রে অভিনয় করতে চাইতেন। দাদা কিন্তু চিত্রনাট্য শুনেই দিলীপদাকে বললেন, দেবদাস চরিত্রটা কিন্তু আমি করব না, ওই চরিত্রে তোমরা সৌমিত্রর সঙ্গে কথা বলো। আমি আর দিলীপদা দুজনেই দাদার ওই সিদ্ধান্ত শুনে মুগ্ধ হয়ে যাই। শ্রদ্ধায় মাথাটা আপনিই নুয়ে গেল। দাদা আবার খুব নার্ভাসও ছিলেন। খ্যাতির মধ্যগগনে পৌঁছেও তাঁর ছবি মুক্তির ভীতি কাটেনি। তাসের ঘর ছবিটা যেদিন মুক্তি পেয়েছে সেদিন ম্যাটিনি শোর দর্শক ছবি দেখে আনন্দে হৈ হৈ করে উঠল। আমি সেই সময় হলে হাজির ছিলাম। ছবির পরিচালক মঙ্গল চক্রবর্তী দর্শকদের উন্মাদনা দেখে আমাকে বললেন, সূর্য, তুমি গিয়ে দাদাকে খবরটা দিয়ে এসো। মঙ্গলদার গাড়ি করেই আমি দাদার বাড়িতে গেলাম। উপরে উঠে দেখি ওই গরমের মধ্যে দাদা আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ভয়ে শুয়ে আছেন। আমি দাদা বলে ডাকা মাত্রই মুখ থেকে চাদরটা সরিয়ে জিজ্ঞেস করলেন, গেছে তো? পরে ছবির অভাবিত সাফল্যের সব কথা শুনে ভরসা পেলেন। মনে হলো ঘাম দিয়ে জ্বর ছাড়ল। বিছানা থেকে উঠে আমার সঙ্গে পূর্ণ সিনেমা হলে যাবেন বলে ঠিক করলেন। ক্যামেরাম্যান কানাই দে তখনও স্বাধীনভাবে আলোক চিত্রগ্রাহক হননি। প্রখ্যাত আলোক চিত্রগ্রাহক ও পরিচালক অজয় করের সহকারী। ৫-এর দশকের কথা। তখন থেকেই খুব কাছে থেকে দেখেছিলেন তিনি উত্তম কুমারকে। উত্তম মানুষ হিসেবে তার কাছে কেমন ছিলেন? তিনি বললেন, মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন তার পরিমাপ করার সাধ্য আমার নেই। মানুষ দোষে গুণে হয়, কিন্তু আমার চোখে তার মানবিক গুণগুলোই বড় বেশি স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। ওকে দেখেছি ৫৬-৫৭ সাল থেকে, অজয় করের হারানো সুর ছবির সময়, ওই সময় থেকেই। একদিনকার একটা শুটিংয়ের ঘটনা বলি। একজন কন্যাদায়গ্রস্ত পিতা এসেছেন সাহায্যের জন্য তার কাছে। উত্তমদা সব শুনলেন। ভদ্রলোক কী করেন, কোথায় থাকেন, মেয়ের বিয়ে কবে তা জেনে নিয়ে তাকে বললেন, আপনি মেয়ের বিয়ের সব জোগাড়যন্ত্র করুন, যথাসময়ে আপনার কাছে টাকা পৌঁছে যাবে। কথা বলেই তিনি শুটিংয়ে মন দিলেন। কিছুদিন পর উত্তমদা আমায় ডেকে একদিন বললেন, কানাই, তোমাকে একটা কাজ করে দিতে হবে। আমি তখন ভাবলাম ব্যক্তিগত কোনো কাজের কথা বলবেন, তাই জানতে চাইছিলাম কাজটা কী। উত্তমদা একটা কাগজে লেখা ঠিকানা দিয়ে বললেন, এই ঠিকানায় তোমায় কিছু টাকা দিয়ে আসতে হবে। ওই সেদিন যে ভদ্রলোক এসেছিলেন না, তার মেয়ের বিয়ের ব্যাপারে। তুমি গিয়ে এক্ষুনি টাকাটা দিয়ে এসো। আর শোনো, কথা কাউকে বলার দরকার নেই, তোমার আমার মধ্যেই রইল। আমি অবাক।
কবে কে কি বলেছে তা অত ব্যস্ততার মধ্যেও উত্তমদা মনে রেখেছেন। আমি সঙ্গে সঙ্গেই রওনা হয়ে টাকাটা পৌঁছে দিলাম ওই ভদ্রলোককে। তিনি পরে উত্তমদার কাছে এসে কৃতজ্ঞতা জানিয়ে গেছেন। আরেকটা ঘটনা বলি। দিয়ানা ছবির ক্যামেরাম্যান তখন আমি। উত্তমদার সঙ্গে বুড়োদাও অর্থাৎ তরুণ কুমারও দুজনেরই পক্স হয়েছে। একই ঘরে দুই ভাই। সিনেমা ইন্ডাস্ট্রির খুব পরিচিত লোকেরা সে সময় দাদার কাছে ঘেঁষত না। যাদের খুব দরকার তারাই শুধু দরজার বাইরে থেকে বলতো, কি কেমন আছো, চিন্তার কিছু নেই, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বলে সরে পড়ত। আমি কিন্তু বিনা স্বার্থেই উত্তমদার ঘরে সারাদিন থেকে রাতে ফিরতাম। ওই রোগ যন্ত্রণার মধ্যেও পেয়েছি উত্তমদার শিল্পী মনের পরিচয়। বলতেন, বুঝলে কানাই, মানুষের বিপদের দিনে যে পাশে থাকে সেই কিন্তু আসল বন্ধু। বিপদ এলেই আসল নকল চেনা যায়। উত্তমদাকে ভাঙিয়ে অনেকে বড় হয়েছে। সেই সুবিধাবাদীরা তাঁর কাছ থেকে এমন চতুরভাবে কাজ আদায় করত যে তারা বুঝতে পারত না উত্তম কুমার টের পাচ্ছেন, কিন্তু উত্তমদা সবই জানতে পারতেন। তবুও তিনি জেনে শুনেই তাদের সাহায্য করতেন। কিন্তু কেন? একদিন তা জিজ্ঞেস করতে উত্তমদা বললেন, দেখো, ওদের কাজ ওরা করেছে, আমি আমার কাজ করেছি, অত শত ভেবে কি হবে বলো? সত্যি বলতে দ্বিধা নেই, আমার জীবনে অমন মানুষ আর দুটি দেখিনি। তিনি যতখানি গুণী শিল্পী হিসেবে সফল, ঠিক ততখানি সফল সর্বাঙ্গ সুন্দর মানুষ হিসেবে। গর্ব করার মতোই মানুষ উত্তম কুমার। ক্যালকাটা মুভি টোন স্টুডিওর একজন ইলেকট্রিশিয়ানের স্ত্রীর অপারেশন করা খুবই জরুরি, কিন্তু টাকা নেই। কম করে 1,500 টাকা দরকার। উত্তম কুমারকে তা জানাতে তিনি ওই ইলেকট্রিশিয়ানকে বললেন, চিন্তা করিস না, ব্যবস্থা হয়ে যাবে। যথা সময়ে ওই টাকা তাকে দিলেন উত্তম কুমার। এমন অনেক আর্টিস্ট আর টেকনিশিয়ানকে প্রয়োজনে অর্থ দান করতেন উত্তম কুমার প্রতি মাসে গোপনে। উত্তম কুমারের ভাই তরুণ কুমার একবার বলেছিলেন, তার দাদা উত্তম কুমারের লেখা একটা ডায়েরি তার কাছে আছে। তাতে লেখা আছে উত্তম কাকে কত টাকা দিয়েছেন। হিসেব করলে দেখা যাবে কম করে 5 থেকে 6 লাখ টাকা দান হিসেবে দিয়েছিলেন তিনি। উত্তম কুমার বলতেন, দান করে দাতা হতে নেই, ওতে খুব দমভাব আসে। দান করে বলতে নেই আমি অমুককে অত টাকা দিয়েছি। দানের ব্যাপারটা সব সময় গোপন রাখতে হয়।